প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ গদ্য পাঠের এই আসরে আমরা একটু ভিন্ন মাত্রায় নামছি। এতদিন আমি আপনাদের শুনিয়েছি ছোট গল্প, জীবনের ছোট ছোট ফাঁক ফোকরে আলো ফেলে দেখেছি মানুষ, ভালোবাসা আর হারানোর গল্প। কিন্তু আজ প্রথমবারের মতো আমি পাঠ করতে যাচ্ছি একটি উপন্যাস। শ্রদ্ধেয় লেখক আনিসুল হকের লেখা সেই উপন্যাসের নাম ফাঁদ। উপন্যাসটি সম্বন্ধে দু চারটি কথা না বললেই নয়। তাই বলছি, মানুষ প্রতিদিন একটু একটু করে পড়ে যায়, কেউ নিজের ভেতরে, কেউ সমাজের গহ্বরে, কেউ ভালোবাসার নাম করে এক অনন্ত ফাঁদে। ফাঁদ সেই পতনের গল্প। এখানে একজন মানুষ, তার নাম শুধু কোনো পূর্ণ নাম নয়, যেন তিনি আমাদের সবার প্রতিচ্ছবি। 10 তলার ছাদ থেকে পড়ে যাচ্ছেন তিনি, কিন্তু মৃত্যুর আগে প্রতিটি তলায় খুলে যাচ্ছে এক একটি জানালা, যেখানে দেখা দিচ্ছে জীবনের নানা মুখ। ভালোবাসা, সম্পর্ক, ঈর্ষা, রাজনীতি, ভণ্ডামি, আর নিজের সঙ্গে নিজের এক অন্তহীন লড়াই। ফাঁদ নিছক উপন্যাস নয়, এটি বাস্তবতা, পরাবাস্তবতা ও দর্শনের সমন্বয়ে নির্মিত এক অধপতিত মানব ইতিহাসের প্রতিচ্ছবি। আজ আমি আপনাদের সঙ্গে সেই পতনের কাহিনীতে প্রবেশ করব, যেখানে শেষ নেই, মুক্তিও নেই, আছে কেবল জানালা খুলে দেখা। মানুষ আসলে কতটা একা, কতটা বন্দী, আর কতটা ভয়ঙ্করভাবে জীবিত। উপন্যাসটি অপ্রাপ্ত বয়স্কদের না শোনার জন্য অনুরোধ করছি। শুনতে থাকুন ফাঁদ। 10 তলার ছাদের কিনারে কেন এসেছিল সে জানে না। ছাদের ওপরে আকাশ থাকে, আকাশের ওপারেও থাকে আকাশ। নীল আসলে শূন্যতা, আর সাদা মেঘগুলো নগ্ন নারীর এক পায়ে লেপ্টে থাকা মোজার মতো। ছাদের ওপরে এক ধরনের অপার্থিবতা থাকে বটে, কিন্তু থাকে পার্থিবতাও। চিরুনির মতো অ্যান্টিনা, রেলিংয়ের গায়ে সারিবদ্ধ কাকের বিষ্ঠা, যেন সৈনিকতা, লেফট রাইট, লেফট রাইট। আর থাকে ভেজা সায়া, লাল কালো ব্লাউজ, তার নিচে খানিক আভাস দেয় অন্তর্বাস। আর থাকে শিশুর মূত্র সিঞ্চিত হরেক রকম কাপড়, রঙিন। কিন্তু ছাদের রেলিংয়ের উপরে কেন এতটা ঝুঁকে পড়েছিল কেন তার শরীরের ভারকেন্দ্র একসময় 2 পা থেকে স্থানান্তরিত হয়ে মাথার দিকে চলে এসেছিল? কেন রেলিংয়ের উপর দিয়ে তার দেহ একটা ছোট্ট ডিগবাজি খেয়েছিল? সে জানে না। ছাদ থেকে তার শরীর চ্যুত হল বৃন্তচিত ফলের ধরনে। সে শূন্যতায় সমর্পিত হল। শূন্যে এক লাফ দিলে মাটির পৃথিবী থেকে উপরে লাফ দিয়েই মানুষ কি করে ভাবে সে লাফ দিচ্ছে শূন্যতায়? হাসি পেল কারণ এই ছাদ থেকে তার ঝরে পড়া শুরু হবার মুহূর্ত থেকেই জানে সে শূন্যতার ভেতর দিয়ে চলছে না, চলছে বায়ু সমুদ্রের মধ্য দিয়ে। আর পরন্ত বস্তুর সূত্রগুলো এখন তার শরীরের উপর ক্রিয়াশীল হয়ে উঠেছে। 10 তলা ছাদের নিচে যখন তার মাথা পৌঁছল, পা দুটো তখনও উপর দিকে। ছাদের নিচটা দেখে সে আপন মনে হাসল। 10 তলার ছাদের নিচটা জলে চুনে ও শ্যাওলায় কিবরিয়ার তৈলচিত্রের মতো হয়ে আছে। এত চমৎকার একটা চিত্রকর্ম সে আগে কখনো দেখেনি, এই প্রথম দেখল, এবং সে জানে না আর কোনোদিন দেখতে পাবে কিনা। কোনোদিন দেখিব না আর। এভাবে বলা যায় নাকি? জীবনানন্দ কি করে এত নিশ্চিত হয়ে বলতেন? তো নিশ্চিত হতে পারে না, কারণ 10 তলার পরে 9 তলা আছে, 9-এর পরে 8, 8-এর পরে 7, এমন করে
একতলার ছাদের তলদেশ তো সে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। সেই সব ছাদের তলায় কিংবা জানালাগুলোর সানসেটের নিচে কোথায় কি পেইন্টিং তার জন্য অপেক্ষা করছে কে জানে। মুগ্ধ হবার জন্য খুব বেশি আয়োজনের দরকার নেই, হলেই তো হওয়া যায়। উচ্চতম ছাদের তলদেশ দেখেই মুগ্ধ হল, কিন্তু এই মুগ্ধতা কি জনসম্মত? কেউ তার রুচি নিয়ে প্রশ্ন তুলবে না তো? মনে হলো তাহেরের কথা। তার সবুজ বাল্যে হাই স্কুলের সবুজ বিস্তীর্ণ মাঠে ঘরমাক্ত ফুটবল শেষে যখন দুটো প্রাচীন বট অশ্বত্থ বৃক্ষের পাতা ঝরে পড়েছিল গাছতলায়, বাতাসে নুপুরের মতো বাজছিল মরমর। লাল বটফুলের লোভে পাতার ফাঁকে ফাঁকে ঝাঁপাঝাঁপি করছিল টুনটুনি। বুলবুলি পাখির পুচ্ছদেশগুলো কি যে লাল ছিল, তখন সহপাঠীদের বালকোচিত আড্ডায় বলেছিল তাহের, সবসময় ভয়ে ভয়ে থাকতে হয় রে দোস্ত, কখন কি ভুল হয়ে যায়। তাহের তার একটা ভুলের গল্প করেছিল। ঢাকায় বড়লোক আত্মীয়ের বাসায় এসে বালতি ভরা পানি ঢেলে দিয়েছিল কমরে, কিন্তু ঢালা হয়ে যাবার পরেই কেবল বুঝেছিল সে যে বালতির পানিতে লুঙ্গি ভেজানো ছিল। লুঙ্গিটা কমরের গর্তের মধ্যে 12 আনা ঢুকে গেছে, বেরিয়ে আছে সিকি ভাগ। তাহের এখন কি করবে? তাহের কি করেছিল আজ মনে পড়ে না, শুধু মনে পড়ে সেই বাল্যে উচ্চারিত সেই ভয়াবহ উক্তি, সবসময় ভয়ে ভয়ে থাকি রে, কখন কি ভুল হয়ে যায়। ছাদের নিচে শ্যাওলার ছবি দেখতে দেখতে মনে সেই ভয় আরেকবার দেখা দিল। কোথাও কোনো ভুল হয়ে যাচ্ছে না তো? এইসব প্রাকৃতিক চিত্রকর্ম মুগ্ধ করার সামাজিক যোগ্যতা আদপে রাখে তো? সারাটা জীবনে সে কতবার এই দ্বিধায় ভুগেছে। কোথাও কোনো ভুল হয়ে গেল না তো? ভেবে ভেবে কুল কিনারা করতে পারল না। মার কোলে চড়ে কোথাও বেড়াতে যাবার পর, খোকা তোমার নাম কি, এই প্রশ্নের মুখোমুখি হয়ে শৈশবে লজ্জায় কুঁকড়ে যেত। মায়ের আঁচল পেঁচিয়ে মুখ ঢাকতে চাইত। নাম বলো, নাম বলো। মায়ের এ উৎসাহ তার কুঁকড়ে যাওয়া কেন্ন সত্তাকে মেলে ধরতে পারত না। প্রতিবার যখন সে নতুন শার্ট পরেছে, নতুন প্যান্ট পরেছে, প্রথম যেদিন সে জুতো পরেছিল, এবং প্রতিবার যখন সে নতুন জুতা পরেছে, প্রতিবার চুল কাটানোর পর তার কেমন যে লাগত, মনে হতো ধরনী দ্বিধা হও। সমস্ত পৃথিবীর সামনে এত সংকুচিত হয়েছিল সে। কখন কি ভুল হয়ে যায় ভেবে সে কথা বলতো অনুচ্চ কণ্ঠে। ছোট বড় নির্বিশেষে সবাইকে বলতো আপনি। ক্যামেরার সামনে ছবি তুলতে দাঁড়িয়ে হাত দুটো কোথায় রাখবে সে বুঝতে পারত না। ঠোঁট খোলা নাকি বন্ধ রাখবে, জিভ দিয়ে বারবার ঠোঁট চাটতে থাকত। এত সতর্ক থেকেছে সে সারা জীবন, আর বারবার তারই ভুল হয়ে যেত। স্কুলের পরীক্ষায় 3x19=87 লিখে ভুল করেছিল সে। তারপর সে কিছুতেই চায়নি যে ফল বের হোক, তার এইসব ভুলের কথা অন্যে জানুক, কিন্তু ফল ঠিকই বের হতো। আর তার সেই রেজাল্টে জগৎ তার দিকে তাকিয়ে হাসছে ভেবে তার কি যে লাগত। চারদিকের লোকেরা ছিল ভীষণ নির্ভুল। প্রাইমারি স্কুলে তাদের জেন্ডার পড়ানো হয়নি। হাই স্কুলে গিয়ে জেন্ডারের প্রসঙ্গ শুনে সে খুব লজ্জা পেয়েছিল। সে কত কিছু জানে না, কত ক্ষুদ্রতা তার। আর তার এক বন্ধু যখন আস্ক পড়তে গিয়ে পড়েছিল স্যাক, তখন সহপাঠীদের সঙ্গে হাসতে গিয়ে তার দু চোখে জল এসে পড়েছিল। সে ছিল বড় হীনমন্যতার কাল। তার প্যান্টের বাঁ পায়ের হাঁটুতে একটা অকারণ জোড়া ছিল। সেটা ঢেকে রাখার জন্যে ডান পা সব সময় বাঁ পায়ের উপরে ক্রস করে রাখত সে। প্রথম কোল্ড ড্রিঙ্কসের বোতল সে চোখে দেখেছিল স্কুলের ছেলেদের সঙ্গে পিকনিকে গিয়ে। সারাটাক্ষণ ভয়ে ভয়ে ছিল, এই বোতলের পানীয় সে খাবে কেমন করে, খেতে লাগবেই বা কেমন। যেমন সে খুব হীন হয়েছিল প্রথম চাইনিজ রেস্তোরাঁয় ঢুকে। কি খেতে দেবে, কিভাবে খেতে হবে। মনে হয়েছিল
সবগুলো খদ্দের, পরিচারক, পুরোটা রেস্তোরাঁ দেয়ালের টিকটিকি পর্যন্ত তাকিয়ে আছে তার দিকে। সিগারেট খেতে গিয়েও তার মনে হতো, হচ্ছে না তো, ওরা তো এভাবে ধরায় না। ধোঁয়াটা সে কি ভাত গেলার মতো গিলবে, নাকি শ্বাস নেবার মতো করে শুধুই টানবে? সিদ্ধান্তই নিতে পারল না বলে কোথায় কখন কি ভুল হয়ে যায় সে ধূমপায়ী হবার আশাই ত্যাগ করেছিল। 10 তলার জানলার সানশেডের উপর একটা ব্যবহৃত কন্ডম পড়ে আছে। দেখতে পেল ওই নিরোধকটা এই দুর্গম এলাকায় পৌঁছালো কি করে। নিজের প্রশ্নে নিজেরই হাসি পেল তার। নিরোধক বস্তুটার জন্মই হয়েছে দুর্গম এলাকায় পৌঁছানোর জন্য। পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকায় পৌঁছানোর ক্ষমতাও কি রাখে না এই নিরোধক? হ্যাঁ, একবার মহেশখালীর এক প্রত্যন্ত পাহাড়ের চূড়ায়, যেখানে কোনোদিন কোনো মানুষ উঠেনি বলে নিশ্চিত ছিল দেখেছিল এমনি এক নিরোধকের প্যাকেট। আরেকবার এমন এক নারীর নগ্ন ছবির সিরিজ দেখেছিল সে, যে বাথরুমে একা একা অনেকক্ষণ কেঁদেছিল। ওই নারী ধীরে ধীরে তার কাপড় বিসর্জন দিচ্ছে, নিজ হাতে, ক্যামেরার সামনে। পৃথিবীর পবিত্রতম নারীটিও অসংকোচ। বেহায়া শব্দটি তার চিন্তায় কিছুতেই এলো না। এমনি ছিল চিত্রধারাটি। হায় নিরোধক, তোমার মৃত্যু তোমার কামচরিতার্থতায়। নিজের আবিষ্কারে নিজেই মুগ্ধ হল কোনো এক প্রাণী আছে যার পুরুষটি মারা যায় সঙ্গম সজ্জাতেই। মিলন মানেই মৃত্যু তার কাছে। কন্ডম। মানুষ এবং তার পুরুষেরাও কি প্রতিটা সঙ্গমের সঙ্গে মরে যায় না একবার? প্রতিটা সুখী তৃপ্ত সঙ্গমের পেছনে যে কতটা হীনতা, ঊনতা, কতটা পরমুখাপেক্ষিতা, কত গ্লানি, কত শোচনা, ব্যক্তিত্বের কতটা বিসর্জন। বীর্য আর বীরত্ব কেন সমার্থক বাংলা ভাষায়? সব বীরের দর্প, লম্ফজম্প, পেশিশক্তির অবশেষে জল হয়ে গেলে বোঝা যায় কতটা ভঙ্গুরতা, কতটা নাজুকতা, কত মৃত্যু। সঙ্গম আসলেই কান্না। নিরোধকের অগম্য কিছু নেই। বিড়বিড় করল আর ছাদে, এমন একটা আবাসিক বহুতল ফ্ল্যাটের ছাদে কে ব্যবহার করল এই রাবার? একই সঙ্গে নিজের স্ত্রী এবং নিজের কন্যার মুখ মনে এলো তার। সে তাড়াতাড়ি চিন্তা পাল্টাতে চাইল, যেন সে টিভি দেখছে। রিমোট কন্ট্রোলে বোতামে চাপ দিলেই অন্য চ্যানেল শুরু হবে। কিন্তু সে বহুবার দেখেছে জীবনে তার ব্যর্থতাগুলো, তার প্রিয় মানুষের অবমাননার দৃশ্যগুলো সে মনে করতে না চাইলেও বারবার মনে এসেছে। একটি দুঃসহ স্মৃতি মুছতে গিয়ে সেই মুহূর্তে সে অসংখ্য দুঃস্বপ্ন স্মৃতিকে টেনে এনেছে। এবার অবশ্য সে সফল হলো। অন্য চ্যানেল শুরু হলো। ততক্ষণে 10 তলার ফ্ল্যাটের জানলা বরাবর নেমে এসেছে সে। পর্দা সরানো, মাথা নিচের দিকে, পা ওপরে, বেশ ছুটে চলছে সে। চোখ দুটো জানলার দিকে। দেখতে পেল হাফিজ তালুকদারকে। তালুকদার সাদা পাঞ্জাবির ওপরে কালো পানা হাতাহীন ফতুয়া চাপাচ্ছে। মুজিব কোট। ফিক একটা হাসি বেরিয়ে গেল অধর ও ওষ্ঠের মধ্য থেকে। হাসছি কেন? হাসির কি আছে? তালুকদার আজ মুজিব কোট পরছে। এর আগে সে পরত সাফারি। তার আগের 10 বছর তাকে পরতে হয়েছে প্রিন্স কোট। তার আগে সাফারি, তার আগে পাজামা পাঞ্জাবি। এর নাম বিবর্তন। ডারউইন বলে গেছেন। মানুষ শ্রেষ্ঠ কেন? কারণ সে বিবর্তিত হয়েছে। মাটিতে, গাছে, বরফে নিতম্ব ঘষে তার লেজটাকে ক্ষয়ে ফেলেছে। গাছ ছেড়ে মাটিতে নেমে পাথরে পাথর ঠুকে আগুন জ্বেলেছে। রান্না করে খাদ্য খাওয়া শিখেছে। গাছের ডাল আর পাথরের ফলা ব্যবহার করে শিখেছে কর্ষণ। মানুষ পশুত্ব থেকে উন্নীত হয়েছে মনুষ্যত্বে। সে টিকে গেছে। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট।
এত বড় প্রাণী ডাইনোসর নেই, কিন্তু 3.5 হাত প্রাণীটি রয়ে গেছে। বিবর্তনের এমনি গুণ। টিকিয়ে থাকাটাই সার্থকতা নয়। অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। শরৎবাবু এ কি বলেছেন? তবে কি টিকে না থাকাটা সার্থকতা? বিলুপ্ত হওয়াটা সার্থকতা? কিংবা অন্য তুলনাও তো করা যায়। হাফিজ তালুকদার টিকে আছে হাতির মতো, আর সে টিকে আছে তেলাপোকার মতো। হাফিজ তালুকদার ছিল এক 3য় শ্রেণীর ছাত্রনেতা। সাফারের আমলে সে পাজামা পাঞ্জাবি পরিহিত অবস্থায় একদিন দেখা করল সাফারি প্রধানের সঙ্গে। সাফারি প্রধানের চোখে কালো সানগ্লাস। নিজ হাতে চা বানালেন তিনি। আপনার চায়ে চিনি ক চামচ? আমার কাপে ক চামচ চিনি? হাফিজ তালুকদারের জানা ছিল না এ প্রশ্নের উত্তর। চিরকাল সে চায়ের অর্ডার দিয়েছে। মধুর ক্যান্টিনে গিয়ে বলেছে, এই 3টা চা দে। এর মধ্যে চিনি দেবার বেলায় যে 1 চামচ কি 2 চামচের মাপঝোঁক আছে সে তো ভেবে দেখেনি। তবে হাঁ, দুধ চিনি বেশি দিয়া 1 কাপ চা দে বলে অনেকেই অর্ডার দেয়, সে শুনেছে। সাফারি প্রধানের কালো চশমার আড়ালে নেত্র দুটো জিজ্ঞাসু হয়ে পড়েছিল, নাকি বিরক্তিতে উঁচকে গিয়েছিল, সে বুঝতে পারেনি। চিনি এই দিলেই হলো, কথা বলতে চেয়েছিল তালুকদার, কিন্তু সাফারি প্রধান পুনর্বার জিজ্ঞেস করেছিলেন, আপনার চায়ে চিনি ক চামচ? 2 চামচ স্যার, হাফিজ তালুকদার বলল। গুড, সাফারি প্রধান বললেন। 2 চামচ চিনি খাওয়া ভালো। এই গল্পটা, এই সাফারি প্রধানের সঙ্গে তালুকদারের প্রথম দেখা হবার গল্পটা বাজারে বেশ ছড়ানো। কে ছড়িয়েছিল? সাফারি প্রধান নিজে? তিনি এখন নিহত। কেউ কেউ বলে শহীদ। তাকে আর জিজ্ঞেস করার উপায় নেই। বঙ্গভবনের আরদালি? হতে পারে, কিন্তু লোকে বলে, এবং মর বিশ্বাস, এ ঘটনা তালুকদার নিজেই রটিয়েছে, যাতে ঘটনার রটনা তাকে গুরুত্বপূর্ণ করে তোলে সমাজে, রাষ্ট্রে, টেন্ডারে, কোটেশনে। 2 চামচ চিনি যারা খায় তাদের মন হয় উদার। খাওয়ার বেলায় তাদের কোনো ছুত মার্গ নেই। জীবনে তাদের উন্নতি হয়। সাফারি প্রধান জানালেন তার পর্যবেক্ষণ। এই বিশাল আবিষ্কারটা নাকি তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে প্রচার করতেন এবং রাজনীতিতে প্রয়োগ করতেন। 2 চামচ চিনি মানে এ বেটাকে কেনা সোজা। সরাসরি ক্যাশ দেয়া চলে 2-4 লাখ। কি একটা ব্রিজের কন্ট্রাক্টরি, সারের পারমিট, নিউজ প্রিন্টের কোটা পেলেই বেটা খুশি। সবচেয়ে সাবধান 1/2 চামচ চিনিওয়ালাদের কাছ থেকে। এরা মন্ত্রিত্বে রাজি নয়, রাষ্ট্রদূত হতে রাজি নয়। হেলিকপ্টার কিংবা সমরাস্ত্র সাপ্লাইয়ের কন্ট্রাক্ট পেলে রাজি হয় কি হয় না। ডাক্তার চৌধুরী ছিলেন এই দলে। কোনো কিছুতেই তাকে বশীভূত করা যাচ্ছিল না। শেষে বশীকরণ তাবিজ করতে হয়েছিল, মানে ব্যক্তিত্বের জাদুতে দ্রবীভূত করার জন্য একাধিকবার বসতে হয়েছিল ডাক্তার চৌধুরীর সঙ্গে। সাফারি প্রধানের 2 চামচ চিনিতে একটা কিছু জাদু ছিল। হাফিজ তালুকদার তার পাজামা পাঞ্জাবি বিসর্জন দিল এবং গায়ে তুলে নিল সাফারি। হাতে ব্রিফকেস। উন্নতি হতে শুরু করল হাফিজের। টিনে ছাওয়া মেস থেকে সে উঠল একটা ভাড়ার বাসায়। সাফারি প্রধান শহীদ হয়ে গেলে অবশ্য প্রথম কিছুদিন লুকিয়ে থাকতে হলো তালুকদারকে। তারপর একদিন সময় সুযোগ বুঝে সে চলে গেল প্রথম মহিলার কাছে। তার পায়ে সালাম করে গলায় মাধুর্য ঢেলে ডাকল, মা, মা, মা। তুমি আমায় মা ডাকলে? বাংলা সিনেমার এই ডায়লগটা প্রথম মহিলার ছিল মুখস্থ। মা হবার জন্য তিনি যে লালায়িত ছিলেন এমনটা ভাবা ঠিক নয়, বরং তিনি চিরকাল থেকে যেতে চেয়েছিলেন যুবতী, বহু পুরুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু, কিন্তু নিজের কস্তুরী গন্ধে সমস্ত অরণ্যকে মাতোয়ারা করার ব্রত তিনি এক মনে পালন করে যেতে পারেননি। কারণ তাকে আপাদমস্তক
পিনবিদ্ধ করে রেখেছিলেন ঈর্ষা। তার প্রতিপ্রবরের অবিশ্বস্ততা ছিল বহু প্রমাণ দ্বারা স্থিরভাবে প্রমাণিত। সারাক্ষণ মুগ্ধ হতে হতে তার মনটা হয়ে পড়েছিল কয়লা। তার প্রতিপ্রবর যেদিন প্রথম হাজির হলো টিভি পর্দায়, দেশের প্রতি সশস্ত্রদের যে দায়িত্ব আছে তা পালন করতে এক চমৎকার সকালে কোরআন তেলাওয়াত আর দেশাত্মবোধক সঙ্গীত বাজিয়ে। সেদিনও এই প্রথম মহিলার মনে প্রথম যে অনুভূতিটি জেগেছিল তার নাম ঈর্ষা, ভীমরতি। তিনি গজরাজ ছিলেন, বুড়ো বয়সে ভীমরতি। ওই খানকিগুলো এখন টিভি অন করলেই বুড়োটাকে দেখতে পাবে। আর বুড়া কেমন চুলে কলপ দিয়ে গেছে, তিনি বলেছিলেন। তিনি পরে প্রথম মহিলা হিসেবে আনুষ্ঠানিকভাবে আবির্ভূত হয়েছিলেন। আলাদা সেক্রেটারিয়েট নিয়ে পাকাপাকি বসে পড়েছিলেন। এসব কিছুর মূলে ক্ষমতার মোহ নয়, ছিল নিখাদ ঈর্ষা। তিনি দেখাতে চেয়েছিলেন এ বঙ্গভূমে তার চেয়ে শক্তিমতী আর কেউ নেই। রূপ যৌবন ছলাকলা দিয়ে যে যতই তার প্রতিপ্রবরের তনুমন হরণ করুক না কেন, সাবধানের মার নেই। সুতরাং তিনি ছিলেন সদা সতর্ক। বাড়িতে কোনো মহিলা পরিচারিকা তো দূরের কথা, কোনো বালক খানসামার ছায়াও তিনি সহ্য করতেন না। কিন্তু লোহার বাসর ঘর যেমন রক্ষা করতে পারেনি লক্ষিন্দরকে, তেমনি প্রথম মহিলার লৌহ প্রহরাও পারেনি তার প্রতিপ্রবরকে নাগিনী সাপিনীর নীলাভ দংশন থেকে বাঁচাতে। পুরুষকে লাম্পট্যে নিরুৎসাহিত করে পিতৃত্বের আশঙ্কা। গর্ভবতী হয়ে পড়ার আশঙ্কা নারীকে নিভৃত রাখে যথেচ্ছাচার থেকে। বিধাতা পুরুষের গভীর ষড়যন্ত্রে প্রতিপ্রবর মুক্ত ছিলেন এই বাজে ঝামেলা থেকে, বরং তার নিজের ক্ষেত্রে এ ব্যাপারটি সৃষ্টি করেছিল দ্বিগুণ ঝামেলা। তাকে সদা সতর্ক থাকতে হতো দ্বিগুণভাবে। স্বামীর ভ্যাসেক্টমি যে কারণে বিপজ্জনক মহিলাদের জন্য, সেই কারণেই। হ্যাঁ, প্রথম মহিলার পুত্রের স্থান অধিকার করেছিল হাফিজ তালুকদার। সাফারি ছেড়ে তাই সে গায়ে তুলে নিয়েছিল প্রিন্স কোট। মায়ের জন্য সারাক্ষণ ছটফট করত সে। তার মাও তাকে আদর করতেন খুবই। মাথায় হাত বোলাতে বোলাতে বলতেন, বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও, আল্লাহ তোমার হায়াত নাজিল করুন। উত্তরে গদগদ হয়ে সে তার নতুন মায়ের পায়ে পড়ত হুমড়ি খেয়ে। তার সাদা লম্বাটে আলতা শোভিত পায়ে পালিশ শোভিত নভে চুম্বন করত আকুল হয়ে। প্রথম মহিলা বলতেন, ওঠো বাবা, এ কি করছো? তালুকদার বলতেন, মা, বেহেশতে প্রবেশ করছি মা। মায়ের পদতলে সন্তানের বেহেশত। এই তো আমার বেহেশত মা। আবেগে হাফিজ তার নব্য মাতার পায়ের তলায় জিভ ছোঁয়াত। তোমার মা কোথায়? জিজ্ঞেস করেছিলেন প্রথম মহিলা। তুমিই তো আমার মা, বলেছিল হাফিজ। না, তোমার জন্মদাতা মা কোথায়? তিনি তো কবেই জান্নাতবাসী হয়েছেন। আমি খুব ছোটবেলা থেকেই এতিম মা। মায়ের স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য চিরকালটা আকুলি বিকুলি করেছি। আহা, এতদিনে আল্লাহ তাআলা মুখ তুলে চাইছেন। অবলীলায় মিথ্যা বলেছিল। নিজের মা পড়ে আছে গ্রামের বাড়িতে, খুঁটে কুড়িয়ে ভাত রাঁধতে হয় তাকে। কে সেসব খোঁজ রাখে? প্রাপ্তবয়স্কদের মাতৃভক্তি সবসময় সন্দেহজনক। প্রিন্স কোট ধারণ করে একটা বড় টেন্ডার পেয়ে গেল হাফিজ তালুকদার। দিন ভালোই যাচ্ছিল, কিন্তু প্রিন্স কোটের যিনি প্রবক্তা, তিনি নিজে হয়ে উঠলেন অন্য ফুলের প্রজাপতি। ফলে প্রথম মহিলার ক্ষমতা নিয়ে সন্দেহ দেখা দিল। হাফিজ তালুকদার চালাক লোক। তাড়াতাড়ি রূপবতী বাংলা নামে একটা সাপ্তাহিক পত্রিকা বের করল। প্রথম সংখ্যাতেই সে 22 পৃষ্ঠাব্যাপী এক সাক্ষাৎকার ছাপল। পাতায় পাতায় সাক্ষাৎকারদাত্রীর ছবি। কার সাক্ষাৎকার? হ্যাঁ, প্রিন্স কোটধারীর নতুন বান্ধবীর। তার নতুন মা জ্বলে পুড়ে গেলেন। বললেন, হারামজাদা, আমার সঙ্গে মা মা মারাও, ঢুকায় দেব। আমারে চিনো না, আমি হইলাম প্রথম মহিলা। একই সঙ্গে স্বামী ও সন্তান হারিয়ে
প্রথম মহিলা হয়ে উঠলেন আহত সিংহের মতো। পৃথিবীর যে কোনো কিছু তিনি তখন ধ্বংস করে দিতে পারতেন। পতিপ্রবরের মাথা বরাবর ছুঁড়ে একদিন তার ফরাসি টি শার্টটা পুরোটা ভাঙলেন। তবে রাখে আল্লাহ মারে কে, পীর বাবার দোয়ায় পতিপ্রবর পুরো মাথাটাই অক্ষত রাখতে সক্ষম হলেন। প্রিন্সকোট খেপে গেলেন, বললেন, হাফিজ তালুকদার হারামজাদার জন্য আমার সংসারে আগুন লেগেছে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। তালুকদার হারামজাদা যেন আর কোনোদিন ব্যবসা না পায়। তালুকদার প্রমাদ গুললেন। কান টানলে মাথা আসে। সে গেল প্রিন্সকোটের নতুন বান্ধবীর কাছে। এ কি হল মহিষী, আপনার ইন্টারভিউ ছাপায় আমার পেটের ব্যবসায় লাথি পড়ল। বান্ধবী হাসলেন, গ্রীবা টান টান করলেন, চিবুক বাড়ালেন। চিন্তা করবেন না, ও আমি দেখবক্ষণ। হ্যাঁ, দেখেছিলেন। খেয়ে পরে বেঁচে থাকতে তালুকদারের সমস্যা হয়নি তো। তারপর একদিন প্রিন্সকোট গেল কারাগারে। এ পৃথিবীতে কত কাণ্ডই না ঘটে। হাফিজ তালুকদার মুশকিলে পড়ল। ততদিনে খানিক টাকার গরম হয়েছে তার। সে চাঁদা দেওয়া শুরু করল। নিজে ফোন করে ডেকে ডেকে সে আনত নতুন ক্ষমতাবানদের। তারপর তাদের হাতে তুলে দিত চাঁদার প্যাকেট। টাকা হস্তান্তরিত হবার পর সে তাকাত পরম ঘৃণার সঙ্গে। ওই চাউনির সামনে কেমন নেংটি ইঁদুরের মতো হয়ে পড়ত উঠতি ক্ষমতাবানেরা। 5টি বছর এই করে করে সে পার করল কোনো মতে। এবার আবার নতুন মৌসুম। এ সিজনটা সে নষ্ট করতে চায় না হেলায়। প্রথম সুযোগেই সে সাদা পাজামা পাঞ্জাবির ওপর চাপালো মুজিব কোট। বলল, 71-এ জয় বাংলা বলে নাই কোন হারামজাদা। মুজিব কোট এতদিন পরি নাই, ভুল করছি, এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করছি। পড়ন্ত হাত নাড়ল বাতাসে। উৎসাহ দেবার চেষ্টা করল হাফিজকে। প্রায়শ্চিত্ত করছেন, করুন, চালিয়ে যান। তার সেই হস্ত সঞ্চালনে যতটুকু বিক্ষিপ্ত হল বাতাস, তার সামান্যই লাগল হাফিজের শরীরে। বায়ুর মধ্যে দান করা তার এই পৃষ্ঠপোষকতা পৌঁছল না হাফিজের পৃষ্ঠদেশে। মর মুখের হাসিটুকু মিলিয়ে গেল। সে এমন একটা জায়গায় এখন, এখান থেকে সে কিছুই পারবে না। না পারবে কাউকে বাধা দিতে, না পারবে কাউকে সহায়তা করতে। অবশ্য এ জীবনে সে পেরেছে খুব সামান্যই। নাইট কোচের অগ্রিম টিকিট কিনে নির্দিষ্ট সময়ে গাড়িতে গিয়ে দেখেছে তার আসনে বসে আছে অন্য লোক। সে ওই অবৈধ দখলদারকে ওঠাতে পারেনি। লোকটা বলেছে, ভাই, আমিও তো একই পরিমাণ টাকা দিয়ে টিকিট কিনেছি। আমি দাঁড়িয়ে যাব আর আপনি বসে যাবেন, এই পার্থক্য কেন? আপনি আগে টিকিট কিনেছেন বলে। কিন্তু আমি যে আগে এসেছি। আপনি দয়া করে গাড়ির সুপারভাইজারকে বলুন আপনার সিটের ব্যবস্থা করতে। সুপারভাইজারের কাছে গিয়ে যখন বলল, ভাই, একই সিটের জন্য 2টো টিকিট ছেড়েছেন কেন? সুপারভাইজার হেসে জবাব দিয়েছেন, টিকিট তো আমি বেচিনি, কাউন্টার ঘর থেকে বেচেছে। আপনি ওদের সাথে গিয়ে আপনার কমপ্লেইন জানান। দরকার মনে করলে টিকিট ফেরত দিয়ে টাকা বুঝে নেন। না, টিকিট ফেরত দেওয়া হয়নি। আর বাসের সামনে ইঞ্জিন কভারে বসে বহু কষ্টে ঢাকা রংপুর করেছে আরেক দিনের ঘটনা। তার বাবার সঙ্গে ফিরছিল বাসে। রংপুর বাস স্ট্যান্ডে বাস থেকে নামার পর সবে তারা রিকশা ঠিক করেছে। এমন সময় নজর পড়ল বছর 35-এর এক মহিলাকে নিয়ে বিপদে পড়েছে বাসের ড্রাইভার, কন্ডাক্টররা। ওই মহিলা বাসে রংপুর এসেছে তার স্বামীকে খুঁজতে। কিন্তু তিনি জানেন না রংপুরে ঠিক কোথায় তার স্বামী থাকেন। এই মহিলা এখন কোথায় যাবেন? একে একে নেমে চলে গেল সব যাত্রী। বাসের মধ্যে বসে রইলেন ওই মহিলা একা। বাবা বললেন, ওই মহিলাকে কি আমরা আমাদের সঙ্গে নেব? বাবাকে সেদিন বছর 10 বয়সের হাঁ বলতে পারেনি। একজন অপরিচিত মহিলাকে বাসায় নিয়ে যাওয়া যায় না, এ ধারণা তখনই ছিল। আর ছিল সেই বিবেচনা, মহিলাকে বাসায় নিয়ে যাওয়া মানে ঝামেলা মিটে যাওয়া নয়, ঝামেলার শুরু। আর না নিয়ে যাওয়া মানে সব ঝামেলার অবসান। মহিলাকে পেছনে ফেলে রেখে চলে যেতে যেতে স্থির নিশ্চিত হয়ে গিয়েছিল
এ জীবনে সে কিছুই পারবে না। 10 তলার জানালার আরেকটু নিচে নেমে এলো বাতাস লাগছে কানে। খুব শৈশবে, বয়স তখন 3 কি 4। বাসার পেছন দিকে ছিল এক বিশাল মাঠ। সেই মাঠ পেরুলে স্কুল। মাঠটা প্রায় পতিতই থাকত। সমস্তটা মাঠ জুড়ে ছিল চোরাকাটা। ওরা বলতো ওকরা। লুঙ্গি পরে ওই মাঠ দিয়ে কেউ যদি হাঁটত, তার সমস্ত লুঙ্গি ভরে যেত চোর কাটায়। বসে বসে সেই চোর কাটা বাঁচতে হতো। ওরা বলতো, নেই কাজ তো ওকরাবাস। মাঠের মধ্য দিয়ে ছিল পায়ে চলা সরু পথ। হ্যাঁ, মাথার সিঁথির মতোই। ছোট্ট ওই মেঠো পথ দিয়ে দৌড়ে যেত স্কুল চত্বরে। বাতাস এসে তার দোকানে শোঁ শোঁ শব্দ তুলত। আজ সহসা এক বিদ্যুৎ ঝলকে শৈশবের সেই দিন ফিরে পেল মাঠে আজ ফিরিংয়ের মেলা বসেছে। কত ফড়িং এসেছে। ফড়িংদের জনসভা আজ। মাঠের মধ্যে দুটো গরু আরামে শুয়ে পড়েছে। শালিক পাখি বসেছে তাদের কানে, পোকা খাচ্ছে। আরামে চোখ বুজে আসছে গরু দুটোর। মরার মতো শুয়ে আছে তারা। আর খুদে পরনে ইলাস্টিক কোমরের হাফ প্যান্ট, গায়ে স্যান্ডো গেঞ্জি, খালি পা দৌড়চ্ছে আর দৌড়চ্ছে। শব্দ হচ্ছে শোঁ শোঁ। 9। 10 তলার নিচে থাকে 9 তলা। এই হিসাবটা যেমন নির্ভুল, যেমন শনিবারের পর আসে রোববার, রোববারের পর সোম, 1996 পর 1997, জানুয়ারির পর ফেব্রুয়ারি। সময়ের এই স্বাভাবিক গতিকে ভবিতব্যের মতো মনে হয় যেমন সে ইচ্ছে করলেই আজকের এই 24শে ডিসেম্বর 1996-কে 23শে ডিসেম্বর কি 22শে ডিসেম্বর 1996 বানাতে পারবে না। 9 তলার জানলার কাছে যখন সে, তখন তার পা মাথার সঙ্গে খানিকটা আনুভূমিকতা অর্জন করতে সক্ষম হয়েছে। এই ফ্ল্যাটের জানলা খোলা, ভেতরে বাতি জ্বালানো। এক আশ্চর্য ঘটনা ঘটল দু চোখের সামনে। পতনের একটা গতিবেগ থাকে। নিউটনের পড়ন্ত বস্তুর সূত্র তো তাই বলে। কিন্তু তো সবই দেখল এবং বুঝল এবং ভাবল। শঙ্করাচার্য বলতেন, সবই মায়া। চারিদিকে যা দেখছ, এই পথ ঘাট, এই ঘর গেরস্থলী, বন বনানী, আমি তুমি, সব মায়া। একবার এক বনের ধারে গিয়েছিলেন শঙ্করাচার্য, ভক্তগণ সমেত। আকস্মাৎ দেখা দিল এক বাঘ। তেড়ে এলো আচার্যের দিকে। আচার্য দৌড়তে শুরু করলেন। পালিয়ে নিরাপদ এলাকায় চলে এলেন সপাত্র। ভক্তগণ বলল, আচার্য, সবই যদি মায়া, তবে ওই বাঘটাকে মায়া ভাবলেই তো হতো। তাহলে আর আপনাকে প্রাণ ভয়ে দৌড়তে হতো না। আচার্য হেসে বললেন, বৎস, ওই বাঘটাকে মায়া না ভেবে আমার বাঘ দেখা, অতঃপর পলায়ন, এই পুরো ব্যাপারটাকে মায়া ভাবতে পারো না? মায়া, সবই কি মায়া তাহলে? এই যে তার 10 তলা ফ্ল্যাটের ছাদে ওঠা, রেলিংয়ের উপর দিয়ে পড়ে যাওয়া, পতনের ভ্রমণ কাহিনী দু চোখের সামনে ও পেছনে ঘটে যাওয়া, এবং ঘটমান নানা দৃশ্য, উক্তি, অনুভব। ওই যে তার সামনে দাঁড়ানো সুভদ্রা, 9 তলার জানালা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। সুভদ্রা নায়িকা, ছায়াছবির নায়িকা। ফিল্মের লোকেরা তাকে সমীহ করে ডাকে ম্যাডাম। প্লেবয় কি পেন্ট হাউস পত্রিকায় পাঠকদের চিঠিপত্রের জবাব দেন যিনি। তার কলামের নাম কলমি ম্যাডাম। একজোড়া লাল ঠোঁটের ছবি আছে তার কলামের উপরের দিকে, আর ওই ঠোঁটে ধরা একটা লাল লিপস্টিক। লিপস্টিকের আকারটা অবিকল শিষ্ণুমুণ্ডের মতো। সুভদ্রার নামটা কত ভালো, সুভদ্রা। ভদ্রের সঙ্গে সুযুক্ত করে তৈরি নাম। ভদ্রতার চূড়ান্ত। সৌভাগ্যশালিনী, আর পুরাণ মতে কৃষ্ণের বোন, অর্জুনের পত্নী। সুভদ্রার বয়স কত? সিনে জার্নালের মতে 22, আর সুভদ্রার দাবি 19। 22 হোক আর 32 হোক, সুভদ্রা তো তরুণী। ফিল্মে সে ইউনিফর্ম পরে, কোমরের বেল্ট, ওড়না ডাবলুর মতো ঢুকিয়ে
দুবেনি দুলিয়ে স্কুলে যায়। ওর কি একটা ছবি নিয়ে বেশ হইচই হয়েছে। দৈনিক পত্রিকার বিনোদন পাতায় তা নিয়ে আর্টিকেল বেরিয়েছে। ম পড়েছে, যৌবনে জোয়ার এলো, বোধহয় ছবিটার নাম। সমুদ্রের জলে আধা শোয়া হয়ে আছে সুভদ্রা, পরনে সায়া আর ব্লাউজ। সায়া উঠে এসেছে হাঁটুর উপর, ব্লাউজের বিশাল গলা ঠেলে উপচে উঠেছে সুভদ্রার বুক, আর সমস্তটাই দেখা যাচ্ছে। পানির মমতায় যেন স্তন দুটি স্ফীততর। দৈনিক পত্রিকাতেই এ ছবি বড় করে 4 রঙে ছাপা হয়েছে। ম ভালো করে খেয়াল করে দেখেছিল, প্রায় পুরো বুক বের হয়ে আছে। কিন্তু কি আশ্চর্য, স্তনবৃন্ত দুটি, তার কালো ঘের দুটি দেখা যাচ্ছে না। কেন? চলচ্চিত্রের নায়িকাদের কি স্তনবৃন্ত নেই? বহুদিন ভেবেছে ম। নাও থাকতে পারে। স্তন হচ্ছে এমন জাদু সত্তা যা একাধারে বেঁধে রাখতে পারে শিশুকে এবং পুরুষকে। পবিত্র দুধ, তুমি কুমারীর বুকে এসে কি কাণ্ড বাঁধিয়েছ। 2 বুক থেকে যে শুষে নিচ্ছে গান, সে প্রেমিক না সন্তান। চলচ্চিত্রের নায়িকারা হয়তো কেবল পুরুষকে টানতে চায়, শিশুকে নয়। প্রেমিককে আকর্ষণ করতে চায়, সন্তানকে নয়। তাই তাদের স্তনবৃন্ত নেই। এটা কি হতে পারে? প্রাকৃতিকভাবে হতে পারে, নাকি কৃত্রিমভাবে তারা তা অর্জন করে? প্লাস্টিক সার্জারি করে বোঁটা ফেলে দেয়? বৃন্ত ছাড়া স্তন কি সম্পূর্ণ হয়? পুরুষকে টানতে পারে। গঙ্গার ছবিতে ফল হাতে যে টাইটিয় রমণী, তার বাঁ স্তন দেখা যাচ্ছে বৃন্ত ও ঘের সমেত, ডান স্তন ঢাকা হাতে ধরা ফল দিয়ে। ওই ফলটাতে বোঁটাটা এত স্পষ্ট কেন? সুভদ্রা কাপড় পাল্টাচ্ছে, পরনে পেটিকোট, বুক খোলা। সে একটা কালো রঙের ব্রা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে আয়না, ম তার পুরো বুক দেখতে পাচ্ছে। সে তো শুধু এক মুহূর্তই এই দৃশ্য দেখেছে, কিন্তু এ কি সম্ভব যে আইনস্টাইনের টাইম ডাইলেশনের কোনো সূত্র খেটে গেছে তার এই গতিময় পতন পর্বে? সময় স্থির হয়ে গেছে এক সিনেনায়িকার উন্মুক্ত বক্ষের সামনে। ঘরে প্রচুর আলো, সুভদ্রার চুল খোলা। তার চুল আছে তাহলে, নেড়া মাথায় উইক পরে সে এলোকেশির অভিনয় করে না তাহলে? কিন্তু বিস্ময়ের পালা অন্যত্র। সুভদ্রার বুকে মাত্র একটি স্তন। ওই স্তনে সব আছে, বৃন্ত, 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 কিন্তু দ্বিতীয় স্তনটি নেই। বুকের ডান পাশ উঁচু নয়, সমান, কাটা দাগ আছে সেলাইয়ের। বৃন্ত নেই, কালো বৃত্ত নেই। কবে থেকে সুভদ্রার একটা স্তন কর্তৃত? হ্যাঁ, বছর 3 আগে সে একবার সিঙ্গাপুর গিয়েছিল বটে। সিনে জার্নালগুলো গসিপ কলামে লিখেছিল বটে। লিখেছিল প্লাস্টিক সার্জারি করে স্তনের আকার বাড়াতে গেছেন সুভদ্রা। তাহলে ব্যাপার এই, স্তন ক্যান্সার অথবা টিউমার? স্তন কেটে ফেলে দেওয়া হয়েছে ডাক্তারের ইস্পাতের ছুরিতে। এই একটিমাত্র বুক নিয়ে কি করে ক্যামেরার সামনে নায়িকা বেশে দাঁড়াচ্ছে সুভদ্রা? নকল বুক লাগিয়ে? অ্যাপিয়ারেন্সেস আর ডিসেপটিভ ছোটবেলায় ম পড়েছিল মেকিং এ ফিল্ম প্রবন্ধে। পর্দায় যখন দেখানো হয় ঝড় কবলিত জাহাজ, তখন আসলে চৌবাচ্চায় ভাসে খেলনা মডেল একটা। দৈনিক পত্রিকা ছাপা সুভদ্রার রঙিন বক্ষ সম্ভার আসলে প্রতারণা। ছায়াদৃশ্য মানেই প্রতারণা। নিজেকে প্রতারিত মনে হলো মর, কিন্তু তার চেয়েও বেশি মনে হলো অবিবেচক। ম এই বিল্ডিংয়ে বাসা নিয়েছে বছর 5 হলো। তখন থেকেই 9 তলার এই চিত্রনায়িকা সম্পর্কে তার নানা কৌতূহল। একটা ধারণা বেশ অনেকেরই মুখে মুখে প্রচারিত হয়ে প্রায় শতসিদ্ধ সত্যে পরিণত হয়েছে। ম নিজেও ব্যাপারটি সম্পর্কে নানা মুখরোচক মন্তব্যে অংশ নিয়েছে। এ নায়িকা কেবল ক্যামেরার সামনে তার অভিনয় প্রতিভা ও ছায়াশরীর বিক্রি করে না, ক্যামেরার আড়ালেও উচ্চ মূল্যে দেহ বিক্রি করে।
শহরের নামকরা বড়লোকেরা মাঝে মাঝে আসে তার ফ্ল্যাটে। বেশি দাম দেওয়া হলে নায়িকা নিজেও যায় অন্যের ফ্ল্যাটে। একজন চলচ্চিত্র নায়িকা কি নিজে ডেকে নিজের এত বড় সর্বনাশ করবে? বাইরের লোককে ডেকে এনে দেখাবে তার এক স্তন রহস্য, নাকি স্তন উন্মুক্ত না করেই সে শরীর বেচবে? দেহের পসার কি এত সোজা? অন্যায়, অন্যায়। সুভদ্রা সম্পর্কে সে এতদিন যা ভেবে এসেছে, যা বলে এসেছে, যা প্রচার করে এসেছে, তা অন্যায়। তবে এ অন্যায় সে যে পুরো মাত্রায় করে এসেছে এতদিন, তাও কিন্তু নয়। একদিন তার বন্ধু আলফাজ বলেছিল, দোস্ত, কোন নায়িকারে খাইতে চাও? টিভির খাইতে চাও না ফিল্মের? সব রেট করা আছে। তোমারে নুট ছবিওয়ালা ক্যাটালগ আইনা দিব, তুমি দেখা দেখা সাইজ বুঝা অর্ডার দিবা। কারে চাও খালি মুখ খুইলা কইবা, আর টাকা রেডি রাখবা। এই ধরো, সুহিতারে চাইলে শর্ট পর্ব 2, পার নাইট 5, সীমানারে চাইলে পর্ব 3, কিন্তু এই বেটির নখরা আছে, বুকে মুখ দিতে দিব না। আর ধরো কোকিলা পান্তোয়া, এইসব সেকেন্ড ক্লাস হিরোইন তো 500 হইলেই কাইত। ম খুব গম্ভীর গলায় বলেছিল, আলফাজ, আমি কথায় বিশ্বাস করি না, কামে বিশ্বাস করি। কাম, কিন্তু কাজ নয়। কাম মানে কাম। তুমি একটু দাঁড়াও, আমি বাসার ভেতর থেকে আসছি। ম শোবার ঘরে গিয়েছিল, আলমারি খুলেছিল, ড্রয়ার থেকে তুলে নিয়েছিল 10,000 টাকা। তারপর আলফাজের সামনে সেই টাকার তোড়াটা তুলে ধরে বলেছিল, নাও, 5-এর জায়গায় 10 দিলাম। আজ রাতে তুমি আমার সঙ্গে সুহিতা সীমানা কারো একজনের সঙ্গে দেখা করিয়ে দেবে। আমি আর কিছু চাই না, শুধু নির্জন ঘরের দরজা খুলে যে কোনো একজন নায়িকা আমাকে ডাকবে, আসুন। যদি পারো তবে তোমার জন্য আমি দালালি বরাদ্দ রাখব, কিন্তু যদি না পারো তাহলে আজকের এই আশাই আমার বাসায় তোমার শেষ আশা। আর কোনোদিন তুমি আমার বাসায় আসবে না। না, আলফাজ পারেনি, টাকাটা হাতে তুলে নিতেই পারেনি। বলেছে, দোস্ত, আমার 2টা দিন সময় দাও, আমি ব্যবস্থা করি। ম বলেছিল, 2 দিন সময় কেন? তুমি না সবকিছুর ক্যাটালগ মুখস্থ করে রেখেছ? তুমি নিজে কোনোদিন দেখেছ ওই ক্যাটালগ? না। তুমি নিজে কোনোদিন কোনো নায়িকার সঙ্গে টাকার বিনিময়ে শুয়েছ? না। তাহলে এখন তুমি বেরিয়ে যাও, আর কোনোদিন যেন আমার বাসায় তোমাকে না দেখি। তুমি কি মনে করো ওই নায়িকারা সব ধোয়া তুলসী পাতা, এক একজন সীতা সাবিত্রী? না, মনে করি না। যা মনে করি তা হলো, ভালোবাসা ছাড়া কোনো ব্যবসাও হাঁটুর উপরে কাপড় তোলে না। আমাদের নায়িকারাও আমাদের মতো রক্ত মাংসের মানুষ। তাদেরও কাম, ক্রোধ, লোভ, লালসা, প্রেম, ভালোবাসা আছে। তারাও প্রেমে পড়ে। সেই সব প্রেমের বেশিরভাগই সঙ্গত কারণে ধনবানদের সঙ্গে, আকর্ষণীয় পুরুষের সঙ্গেই হয়। ভালোবাসার ক্ষেত্রে ওদের মূল্যবোধ আর আমাদের মূল্যবোধ এক হতে পারে না। ওরা ভালোবেসে সরাসরি করতে পারে, কিন্তু এ কথা মনে করার কোনো কারণ নেই যে ওই সরাসরির বিনিময়ে ওরা দাম নেয়। হ্যাঁ, নেয়। হীরার আংটি নিতে পারে, ফ্ল্যাটও নিতে পারে, কিন্তু যে দেয় সেটা নায়িকার শরীরের বিনিময়ে দেয় না, ভালোবেসে দেয়। হ্যাঁ, ম এসব বলেছিল তার বন্ধু আলফাজকে, বাসা থেকে তাকে বের করেও দিয়েছিল, কিন্তু নিজের আত্মার দিকে তাকালে সে দেখতে পায় তার মনের মধ্যেও কোথাও একটা আনন্দ খেলা করে, যখন সে ভাবে সিনেমায় দেখা ওই মেয়ে নিজ হাতে পায়জামা খুলছে। তখন এক ধরনের প্রতিহিংসা, চরিতার্থ হওয়ার আনন্দ তার ভেতরে খেলা করে। কেন করে? হায় পুরুষ! পুরুষের চেয়ে বড় পশু এই দুনিয়ায় ম আর কাউকে দেখেনি। সততা, নিষ্পাপতা, ভদ্রতার মুখোশের আড়ালে তার ভেতরে জীবনারে পশু। পশু না পাখি। ছোটবেলায় উঠোনে মোরগকে মুরগির পিছে ধাবমান হতে সে বহুত দেখেছে। একটা খোঁড়ে গোটা 10-15 মুরগির জন্য থাকত একটা মোরগ। সেই মোরগ সাম্রাজ্যে অন্য কোনো মোরগ ঢুকে পড়লে শুরু হতো মোরগ লড়াই। তার ছেলেবেলায় দেখা এবং স্মৃতিপটে অটুট থাকা দৃশ্যবলির মধ্যে মোরগ কর্তৃক মুরগিকে রেপ করার দৃশ্য একটা বটে।
কিন্তু এ জীবনে সে কোনোদিন কোনো মুরগিকে দেখেনি মোরগকে রেপ করতে। মোরগ সংক্রান্ত দুটো রাসায়ন কৌতুক মনে পড়ল মর। মোরগের হাত নেই কেন? মুরগির স্তন নেই বলে। একটা মোরগ যখন মুরগিকে তাড়া করে, মুরগি তখন মনে মনে কি বলে? মুরগি তখন মনে মনে বলে, খুব বেশি জোরে দৌড়াচ্ছি না তো? বাস্টার্ড, পুরুষ বাস্টার্ডের বানানো কৌতুক। তুই মুরগির মনের কথা জেনে বসে আছিস? সুভদ্রার কাছে ক্ষমা চাওয়া দরকার। আড়ালে অন্যায় করেছে আড়ালেই ক্ষমা চাইবে। মনে মনে ক্ষমা চেয়ে নিলাম হাত জোর করেই চাইতো, কিন্তু পড়ন্ত অবস্থায় এতটা সময় সে পেল না। যেমন সময় হলো না চোখ ভিজিয়ে দুফোঁটা অশ্রু বিসর্জনের। ব্যস্ত আমি, ভীষণ ব্যস্ত। আমার তো দুদণ্ড জিরানেরও সময় নেই, বলল সে। সুভদ্রার শরীরে যে রোগ বাসা বেঁধেছিল তার জন্য কি সে দায়ী? সে কি তারই কোনো অন্যায়কৃত কর্মের মাধ্যমে ডেকে এনেছে ওই ক্যান্সার কিংবা টিউমার? সুভদ্রা যে সুদর্শন হয়ে জন্মেছিল, পর্দায় তার চেহারা যে ভাঙাচোরা দেখায় না, সেটাও তো তার নিজের অর্জন নয়। আবার এই ১৯ কি ২১ কি ২৭ বছরের তরুণীর বুকে এসে বাসা বাঁধল কর্কট ব্যাধি। ভারসাম্যহীনভাবে কেটে ফেলতে হলো শরীরের এক বিখ্যাত বহু প্রশংসিত প্রত্যঙ্গ। এও তো তার কোনো দোষের সাজা নয়, পাপের প্রায়শ্চিত্ত নয়। তবে কেন তাকে এই দায় বহন করতে হচ্ছে? পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, কিন্তু কোন শ্রম সাধনায় সুভদ্রা ফিরে পেতে পারে তার অঙ্গসৌষ্ঠব? প্রশ্ন অনেক, জানা প্রশ্ন, পুরনো প্রশ্ন। জবাব যে নেই তাও জানা। ভাবতে পারে, কারণ মানুষের ভাবনার গতি বিদ্যুতের গতির সমান। কিন্তু সে কিছুই বলতে পারে না, করতে পারে না। কেবল সে আরো খানিকটা দোল খেয়ে আরো খানিকটা নিচে নেমে আসতে পারে। সুদূর শৈশব তখন দুলে উঠল রক্তের ভেতরে। ছেলেবেলায় তাদের পাড়ার ছোটদের খেলার দলের একজন ছিল প্রিন্স। প্রিন্সের একটা বোন ছিল, হাঁটত মাথাটা একদিকে কাত করে। টিংটিঙে ছিল তার ঠ্যাং, যেন শালিকের পা। একদিন ওই মেয়েটার হাঁটাও বন্ধ হয়ে গেল। মেয়েটা পড়ে গেল বিছানায়। শীতের দিনে বারান্দায় পাতা মাদুরে পড়ে থাকত প্রিন্সের বোন। বছর ৬ কি ৭ হবে বয়স তার। রোদ এসে পড়ত বারান্দায়, মেয়েটার দড়ির মতো পড়ে থাকা শরীরখানিতে। মাছি ভন ভন করত মাদুরে, মেয়েটার হাতে পায়ে নাকে মুখে। হাত নাড়াতেও পারত না সে। সবাই, তার মা, বাবা, দুটো ছোট ছোট ভাই দিন গুনত মেয়েটার মৃত্যুর। ১ দিন, ২ দিন, ৩ দিন যায়, মেয়ে তো মরে না। মরেছিল তো একদিন অবশেষে। ওই মেয়েটি কি ভেবেছিল এই পৃথিবী সম্পর্কে? সে কি ভাবতে পারত, নাকি সে ছিল সম্পূর্ণ ভাবনাহীন? যে জীবন দোয়েলের, ফড়িংয়ের, তাই পেয়েছিল কি সে? পেয়েছিল নির্ভাবনার জীবন। তার এক ডাক্তার বান্ধবীর কাছে শুনেছিল অন্যতর এক জীবনের গল্প। এক লোক ট্রেনে কাটা পড়েছে, কাটা গেছে তার দুটো পা। এর আগে যুদ্ধে সে হারিয়েছে তার ডান হাত। কেবল বাঁ হাতটি নিয়ে সে এসেছে হাসপাতালে। বেঁচে থাকতে চায়। হাসপাতালে চিকিৎসা নিতে নিতেই সে একদিন শুনল তার স্ত্রী, মা আর দুটো বাচ্চা যাচ্ছিল নৌকায়। ওই নৌকা ডুবে গেছে, মারা গেছে সবাই। বাবা তার আগেই মরেছিল। তবু ওই এক হাত, একটা মুন্ডু আর একটা ধর নিয়ে লোকটা বেঁচে থাকতে চায়। কেন চায়? বহে বেড়ানোর জন্য সে পেয়েছে একটা জীবন। ওটা বহে চলতেই তার আনন্দ। কিন্তু তার কি কখনো মনে হয় না এ এক বোঝা আসলে? দুঃসহ দুর্বহ বোঝা। আচ্ছা, ওই লোকটার শিশ্নটাও যদি কাটা পড়ে কোনো দুর্ঘটনায়, তবুও কি তার জীবন তৃষ্ণা কমবে না? সুভদ্রার জানালার বেশ খানিকটা নিচে নেমে এলো এমন সময় ওই জানলা থেকে একদলা থুথু নিচের দিকে নিক্ষিপ্ত হলো। থুথুই তো। ওই থুথু কি স্পর্শ করতে পারবে কে? যদিও ওই থুথুর একটা আদিগতি আছে, তবুও থুথু তাকে ছোঁয়ার আগেই সে মাটিতে পড়ে যাবে হয়তো। আবার হাসি পেল।
সমস্ত মিথ্যাবাদী সমালোচকের প্রতি নিক্ষিপ্ত সুভদ্রার এই ঘৃণা এখন প্রতিকায়িত হয়ে ধাবমান হয়ে তারই পিছু পিছু। আর সে সেই ধিক্কারের আগে আগে ছুটে চলছে, যেমন নিন্দা, সমালোচনা, ঘৃণা, আক্রোশ থেকে নিজেকে সে বাঁচাতে পারে। অন্যভাবেও তো বলা যায়, চিত্রনায়িকার থুথু ঘৃণার প্রতীক, নাকি তার অটোগ্রাফ। চিত্রনায়িকাদের ব্যবহৃত পোশাক আশাক, জিনিসপত্র নিলামে ওঠে সব দেশেই। এ দেশেও উঠেছিল। 200 টাকার ওড়না কেউ কিনে নিয়ে গেছে 2000 টাকায়। এরকম ঘটনা তো আকছাড় ঘটে। সুন্দরীর থুথু কি মেশকে আম্বারা? সেটা কি নিজ শরীরে ধারণ করার জন্য এবং সুভ্যানির হিসাবে রেখে দেওয়ার জন্য খানিক চেষ্টা চরিত্র করা উচিত মর? ঠিক সিদ্ধান্ত নিতে পারল না। থুথুকে যথেষ্ট পিছনে রেখে, বেশ নিরাপদ দূরত্বে রেখে সে দ্রুত নেমে যেতে লাগল নিচে, আরও নিচে। কতদিন সে দৌড়চ্ছে এমনি করে। আরেক দলা থুথু তাকে তাড়া করে ফিরছে পিছু পিছু। জীবনে একটা মুহূর্ত তো বিরাম দিল না এই থুথু, থুক্কার। প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ ভর্তি হতে গিয়ে তাকে সম্মুখীন হতে হয়েছিল মৌখিক পরীক্ষার। 5 আর 3 কত? 8। আঙুলে গুনে সঠিক উত্তরটাই তাকে দিতে হয়েছিল। হ্যাঁ, ফার্স্ট হয়েছিল ম। কি হতো যদি সে বলতো 5 আর 3-এ 6 হয়, 7 হয়, 9 হয়, 100 হয়? কি হতো বললে? ফার্স্ট হতে পারত না। ক্লাস 1-এ রোল নাম্বার 1 হতো না। বাসায় বাবা আর মা মন খারাপ করতেন। মাঠে খেলার সাথীরা তাকে আলাদা চোখে দেখত না। ওই যে থুথু লাগলো, তার পেছনে সারাটা জীবন তাড়িয়ে মারল। প্রতিটা দিন স্কুলের ক্লাসের পড়া পড়তে হবে, নইলে থুথু। পড়ো আর পড়ো। বাইরে আম গাছে ছোট ছোট আম ধরেছে, লবণ মরিচ হলুদ চটকানো হচ্ছে। না ম, তুমি যাবে না। ওসব তোমার জন্য নয়। সে কি, তুমি পাতার পর পাতা জুড়ে ছবি আঁকছো কেন? আর্টিস্ট হবে? জানো আর্টিস্টরা ভাত পায় না, ওদের মাথায় কিলবিল করে উকুন। এই নাও, এই গল্পটা পড়ো। আর্টিস্ট মানেই ময়লা আধা ছেঁড়া পাঞ্জাবি, স্যান্ডেলের তলা ক্ষয়ে গেছে, একটা পেরেক পায়ের তলায় বিঁধছে, পেটে খাবার নেই। 1 গ্লাস পানি খেয়ে একটা সস্তা সিগারেট ফুঁকে লোকটা পেট ভরাচ্ছে। না, তুমি আর্টিস্ট হবে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে ম। ছবি তোমাকে আঁকতে হবে না, তুমি পড়তে বসো। প্রতিদিন 20টা করে অঙ্ক কষবে। ক্লাস 2-এ ফার্স্ট হও, ক্লাস 3-তে হও। প্রাইমারি বৃত্তি পরীক্ষায়ও ফার্স্ট হতে হবে, ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষায়ও ফার্স্ট হতে হবে। সে কি, রেজাল্ট এত খারাপ কেন? মাথায় কি আছে, গোবর? না না, এই থুথু গায়ে লাগানো যাবে না। দৌড়াও, দৌড়াও। দৌড়াচ্ছি তো, পারছি, পারছি না, পড়ে যাচ্ছি, হাঁটুর চামড়া ছড়ে যাচ্ছে। উঠে আবার দৌড়াচ্ছি, থুথু গায়ে লাগতে দেব না। সবাই প্রশংসিত হতে চায়, আত্মপ্রশংসা হলো আসল। আমার ছেলে ভালো করেছে, মায়ের মুখ উজ্জ্বল হয়। আমার ছেলে ভালো করেছে, এই বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আমার। রামের ছেলে, রহিমের ছেলে, তার ছেলে, তোমার ছেলে, তোমাদের ছেলে, আপনার ছেলে ভালো করলে মায়ের মুখ উজ্জ্বল হয় না। নিজেকে প্রশংসিত দেখতে, নিজেকে সবার মনোযোগের কেন্দ্রবিন্দু দেখতে কে না ভালোবাসে? আমি তোমাকে ভালোবাসি, এই কথার মানে কি? মানে হলো তোমার 2 চোখে আমার ছবি খুব ভালো ফুটে ওঠে। আমার যে একটা প্রশংসনীয় ব্যাপার আছে সেটা তুমি খুব ভালো বুঝছো। আমার যে একটা পরম গুরুত্ব আছে তুমি সেই বোধটা তৃপ্ত করছো। কাজেই তোমার প্রতি আমার টানের সীমা নেই। বারবার আমি তোমার কাছে ছুটে যাই, না গিয়ে পারি না যে। তোমার কাছে গেলেই যে আমি বুঝি আমি মূল্যবান। নিজেকে মূল্যবান করে তোলার জন্যই আসলে তোমার কাছে যাই। তোমাকে এত ভালো লাগে, সেই কথাটা মুখে বলি না। সেটা মুখে বলাটা কোনো প্রশংসনীয় ব্যাপার নয়। প্রশংসনীয় ব্যাপার হলো বলা যে আমি তোমাকে ভালোবাসি।
তুমি আমার প্রশংসিত হওয়ার তৃষ্ণাটা যদি ধরে ফেলতে পারো, আর আমিও তোমার প্রশংসিত হবার তৃষ্ণাটা যদি মেটাতে পারি, তাহলে তো হয়েই গেল। আর যদি হয় এমন, কেবল তোমার প্রশংসাই আমি করে গেলাম, বিনিময়ে তোমার কাছ থেকে যথেষ্ট প্রশংসা পেলাম না, তাহলে ভালোবাসা মোরে ভিখিরি করেছে, তোমারে করেছে রানী। মানুষ সুন্দরের কাছে যায়, তা সুন্দর বলে নয়। একজন সুন্দরের কাছে গ্রাহ্য হওয়া মানেই একটা দামি প্রশংসাপত্র সংগৃহীত হওয়া। লোকে দেখুক ও এত সুন্দর, আর ও আমাকে টেস্টিমোনিয়াল দিচ্ছে, আমি তাহলে কতটা। ওই টেস্টিমোনিয়াল যত বেশি সংগ্রহ করা যায় ততই দাম বাড়ে। ফলে এক প্রেমে হয় না তো, বহু প্রেম লাগে। শুধু নিজের বউর কাছে গুরুত্বপূর্ণ হলে কি চলে, অন্যের বউর কাছেও হতে হবে। তবে কি সৌন্দর্যের বোধ বলতে কিছু নেই মানুষের? সেক্স বলতে কিছু নেই? আছে তো। সব মিলিয়ে হরে দরে এক জটিল অবস্থার সৃষ্টি। প্রেম, প্রীতি, ভালোবাসা, মানুষে মানুষে সম্পর্ক। সুন্দরের সৌন্দর্য দেখেই তো মানুষ ক্ষান্ত নয়, তাকে সম্ভোগ করতে চায়। আবার ভালো একটা চিত্রকর্ম সংগ্রহে রেখেই সে তৃপ্ত নয়, অন্যকে ডেকে এনে মাঝে মধ্যে দেখাতে হয়। দেখেছেন আমার সুরুচির স্বাক্ষর? কোথায় কখন কি ভুল হয়ে যায়। তাহের বলেছিল কারণ সে জানত ভুল মানেই তো থুথু। শব্দ করে চা খেতে নেই। কেন? শব্দ করে চা খেলে কি হয়? লোকে খারাপ বলে, থুথু ছিটায়। থুথু, থুথু। ম ছুটে চলো, নেমে যাও, সরে যাও। ম আরো একটু পড়ল। 8 তলার ছাদের কার্নিশ ডিঙালো। 8 তলা এসে গেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় লেখক আনিসুল হক রচিত উপন্যাস ফাঁদের প্রথম পর্ব। কণ্ঠে আমি মোহাম্মদ আরিফ চৌধুরী, সম্পাদনা ও সার্বিক তত্ত্বাবধানে এস রাকিব আহমেদ। উপন্যাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। আর ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। আসছি খুব শীঘ্রই উপন্যাস ফাঁদের 2য় পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।